অস্তিত্ব বলে গেলে নিজেদের অস্তিত্বই একসময় খুঁজে পাবেন না আপনারা। তরুণদের কথা যেহেতু আপনারা শোনেন নাই, ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ববোধের জায়গা থেকে জুলাই বিপ্লবের বড় একজন স্টেক হিসেবে ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ব হচ্ছে তরুণদের কথাগুলো আপনাদের কর্ম করে মিডিয়ার মাধ্যমে হোক আর স্মারকলিপি দিয়ে হোক আমরা এই পেপারটি গোছালো অবস্থায় অর্থ মন্ত্রণালয়ের কাছে পাঠাবো, যে এইটা হচ্ছে আমরা ভাবছি, আমাদের ভাবনাগুলো তোমরা কনসিডারে নিয়ে আগামীর বাজেট প্রস্তাবনাগুলো রেডি করো, যা আগামী দিনে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা বাংলাদেশে চলছে, যা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এটাকে পাশ কাটিয়ে এক ধরনের পাক্ষিক এবং আধিপত্যবাদী একটা বাজেটের সিস্টেম, মানিটারি সিস্টেম অথবা ফিসকাল পলিসি, ফাইন্যান্সিয়াল পলিসিগুলো ডেভেলপ করেছিল, তার এগেইনস্টে গিয়ে তোমরা একটু সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য একটা রোডম্যাপ তৈরি করতে পারো। আমাদের দেশে বর্তমানে যে ক্রাইসিস গুলো চলছে আমরা সেটাকে অ্যাড্রেস করতে চাই। আপনারা জানেন এই দেশে বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড চলছে, যা শুরু হয়েছিল 2006 সাল থেকে, যার পিক আওয়ার চলছে 2009 সাল থেকে, চলবে 2030 সাল পর্যন্ত। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা এরপরে ডিক্লাইন হলে একটা রাষ্ট্রের ইকোনমিক রিকনস্ট্রাকশন করা ইজ সো মাচ ডিফিকাল্ট। এটা চায়নার ক্ষেত্রে তারা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা পালন করেছে, হংকং, সিঙ্গাপুর, তাইওয়ান, এরা এই সুবিধা কাজে লাগানোর ফলে দে আর দ্য লিটল ড্রাগন অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। আজকে সুইডেনের দিকে তাকান, ডেনমার্কের দিকে তাকান, স্ক্যান্ডিনেভিয়ান বাল্টিক অঞ্চলগুলোর দিকে তাকান, দেখবেন তাদের ইকোনমিক গ্রোথ গুলো কোন স্তর তারা নিয়ে গিয়েছে। তারা ইকোনমির 80 বছরের পরিকল্পনা করে, কারণ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সুবিধা চলে গেলে বাকি 80 বছর তার রাষ্ট্র কিভাবে চলবে, এরপরে মানে বৃত্ত ভাতাগুলো কিভাবে তারা দিবে, তার রাষ্ট্রের অন্যান্য অর্গানসগুলো কিভাবে চলবে, এই জিনিসগুলো একটা রাষ্ট্র তার দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে নিয়ে আসে। আর আমার দেশের যে ডেল্টা প্ল্যান, মেগা প্ল্যান এগুলো করা হয়েছে, এই প্ল্যানগুলোতে এত বেশি আরবিট্রারি এবং অ্যাগ্রিগেট ডেভেলপমেন্ট যেগুলো ধরা হয়েছে, আননেসেসারি এত বেশি ডেভেলপমেন্ট সেখানে ইনক্লুড করা হয়েছে, ইনকর্পোরেট করা হয়েছে, যা একটা দেশের জন্য বাধা হয়ে গিয়েছে। তারা টানেল তৈরি করছে, তারা বিনা কারণে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন ডেভেলপ করে রাখছে, যে টানেলে এখন ভর্তুকি দেওয়া লাগে। বিদ্যুতের উৎপাদনের জন্য 24,000 মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প তৈরি করে রাখছে, 16,000 মেগাওয়াট তারা কাজে লাগাতে পারে, 8,000 মেগাওয়াটের ক্যাপাসিটি চার্জ দিয়ে জনগণের উপরে ঋণের বোঝা তারা চাপিয়ে দিচ্ছে। আমাদের দেশে এখন যে ঋণের পরিমাণ, সেটা এক্সটার্নাল আর ইন্টারনাল ডেট এটা রেশিও হিসাব করলে হচ্ছে 177 বিলিয়ন ইউএস ডলার। এটা হয়তো অর্থনীতিবিদরা বলে যে সমস্যা নাই, আমাদের মতো আন্ডার ডেভেলপ কান্ট্রির জন্য এগুলো আসলে কোনো প্রবলেম না, 60% পর্যন্ত এগুলো টলারেবল। কিন্তু বাংলাদেশের মতো জায়গার বাজেটারি অ্যানালিসিস করলে দেখা যায় এইগুলো ট্রেন্ড অ্যানালিসিস হচ্ছে আপওয়ার্ড ফ্লোটিং, কন্টিনিউয়াসলি তারা আপওয়ার্ড হচ্ছে। এটা কোনো জিগজ্যাগ না বা বিজনেস সাইকেল না, যে এবার হচ্ছে বাজেটে এটা রিকভারি করলাম, সামনে একটু বেশি আমি লোন নিলাম, এমন না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এবং এই বাজেটে যে পরিমাণে ঋণ করা হচ্ছে, সেই ঋণের যে সুদ দেওয়া হচ্ছে, সেই সুদ এক্সট্রা বার্ডেন ক্রিয়েট করছে আলটিমেটলি এই দেশের মানুষের উপর। টোটালি সুদ দেওয়া হচ্ছে টোটাল বাজেটের 1/5% সুদ পরিশোধ করা হয়। 2026 সাল থেকে বাজেটের মূল যে টাকাটা সেটাও পরিশোধ করা, মানে ঋণ যেটা নিয়েছে সেই মূল টাকাও পরিশোধ করা শুরু করতে হবে। তো এই মূল টাকা আর সুদ পরিশোধ করতে গেলে সরকার থামিয়ে যাবে এটা বলাই যায়, কারণ ধারাবাহিকভাবে তাকে আগামী 30 সাল পর্যন্ত 26 বিলিয়ন ডলার পর্যন্ত তাকে ঋণ পরিশোধ করতে হবে। সুদ তো আছেই তার সাথে। এই যে বিগেস্ট একটা ক্রাইসিস সামনে বাংলাদেশের জন্য আসছে, এরপরে তারা আমি শুনতে পেয়েছি এক্সপেনশনারি মানিটারি এক্সপেনশনারি ফাইন্যান্সিয়াল পলিসি, ফিসকাল পলিসি তারা নিচ্ছে বা মানিটারি পলিসি